আমার মনে হয় না অতদিন অপেক্ষা করতে হবে। আমার মনে হয় অর্থনীতিতে যে ধস নামার লক্ষণ দেখতে পাচ্ছি, ৫ বছরের আগে এই সরকার পতন ঘটবে অর্থনীতির কারণে, কোনো বিরোধী দলের কোনো কর্মকাণ্ডে না। সরকারের আওয়ামী লীগ সরকারকে সরাবে, এটা তার মানে উনি ক্ষমতা ছেড়ে দেওয়ার কোনো মানসিক প্রস্তুতি নিচ্ছেন, এমন কোনো চাপ কি ওনার ওপরে, ওনার সরকারের ওপর আছে যে চাপের কারণে তিনি ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য মেন্টালি প্রিপারেশন নিচ্ছেন এবং ভাবছেন যে তার ক্ষমতায় আবার ব্যাক করাটা তার জন্য খুব ডিফিকাল্ট হবে না। জনাব আজিজ বাংলাদেশেও ঝামেলায় পড়তে যাচ্ছেন, দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। গতকালই একজন দুদককে চিঠি দিয়েছিলেন, একজন আইনজীবী জনাব আজিজের বিরুদ্ধে যেন তদন্ত শুরু হয়। সেটার জবাবে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বলেছেন, শুধুমাত্র সাবেক আইজিপি বেনজির আহমেদ কিংবা সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নয়, বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার কথা ভাবছে। বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যে এমনটাই ধারণা করা যায়। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন অ্যাকশন যাবে, কিন্তু তোর অ্যাকশন থাপ্পড়া তোমার দাঁত ফেলে দেব। কুকুরের বাচ্চা কোথাকার কি বলছিস? আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর যেগুলোর অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখানো হয়েছে, আর যেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, আপনাদেরকে দেখাবো ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলো দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনা। তবে দেখানোর আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। জনাব বেনজির এবং জনাব আজিজ ইস্যুতে গতকালও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, আমরা সবাই তাকে চিনি, তিনি এই বিষয়ে মুখ খুলেছেন এবং তার কথাকে আমি একটু আলাদাভাবে গুরুত্ব দিতে চাই। এবং এর সাথে টু সাম এক্সটেন্ট কি আমেরিকার ইস্যুও জড়িত আছে, আমি আসবো, এটাই মূল আলোচনা। তার আগে কিছু ডেভেলপমেন্ট আছে, সেটা হচ্ছে জনাব আজিজ বাংলাদেশেও ঝামেলায় পড়তে যাচ্ছেন, এটা মনে হতেই পারে। যখন মনে হচ্ছিল, আমাদের মনে থাকার কথা, অর্থমন্ত্রী বলেছিলেন যে সেনাবাহিনী ব্যবস্থা নেবে, কিন্তু সেটাও না, রীতিমতো দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। গতকালই একজন দুদককে চিঠি দিয়েছিলেন, একজন আইনজীবী জনাব আজিজের বিরুদ্ধে যেন তদন্ত শুরু হয়। সেটার জবাবে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করা হবে। সেই সঙ্গে অভিযোগ আমলযোগ্য হলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। এবং যথারীতি জনাব ওবায়দুল কাদের আবারও বলেছেন, বেনজির ও আজিজদের বিচারের মুখোমুখি করেছে আওয়ামী লীগ। ইনফ্যাক্ট বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই লোকজন যে আওয়ামী লীগের সৃষ্টি সেই ব্যাপারে যখন কথা বলেছেন, তার জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, একটু বলি, বেনজির আহমেদ ও আজিজ আহমেদের অপরাধ ব্যক্তিগত, সে অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে। উনি পাল্টা ওইসব কথাবার্তা বলছেন, কিন্তু একটা জায়গায় উনি বলছেন বেনজিরের যে ক্যারিয়ার ও পার্সোনালিটি, তাকে তো বাইরে থেকে কেউ এমনটি ভাবেননি। এখন যা জানছেন আপনারা ভাবেননি, কেউ ভাবেনি, মানে কেউ ভাবেনি বেনজিররা চোর হবে না, আমরা ভাবিনি, তা হতে পারে না। এই সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো মানুষ, সহি শুদ্ধ মানুষ, চিন্তাও করা যেতে পারে না। উনি বলছেন তারপর আজিজ আহমেদ অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তার এমন ডিগ্রি আছে যে অনেক অফিসারের ছিল না। তিনি আরও বলেন, আজিজ আহমেদকে তার যোগ্যতার জন্য সেনাপ্রধান করা হয়েছিল, কিন্তু দুর্নীতি করলে তো তাকে শাস্তি পেতেই হবে। তার মানে জনাব ওবায়দুল কাদের ক্রমাগত বলে যাচ্ছেন যে এদের বিচার হবে, শাস্তি দেওয়া হবে, এবং তাতে আমরা ধারণা করতে পারি আসলে এ দুজনে কপাল পুড়ছে। এবার আসলে জনাব সালমান এফ রহমানের কথা, এবং কেন আমি এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেই জায়গায় আসছি। সালমান এফ রহমান বলেন যে এই দুজন আছেন যারা, তাদের বিচারের ব্যাপারে সরকার কোনো রকম প্রোটেকশন কাউকে দেবে না, আইন নিজের গতিতে চলবে। উনি বলছেন, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন যে কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এখানে সরকার বিব্রত হবে বলে আমি বিশ্বাস করি না, আইন নিজের গতিতে চলবে। তিনি আরও বলেন, যত ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন সরকার কোনো রকম প্রোটেকশন কাউকে দেবে না, আইন অনুযায়ী আইন নিজের গতিতে চলবে। উনি একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেখানে কথা বলছেন। কিন্তু তার আগে আমরা কেন আরেকটা বিষয় জড়িত, তার আগে একটা প্রশ্ন আমরা করে রাখি, মানে যত পাওয়ারফুল হোক সরকার কোনো প্রোটেকশন দেবে না ইত্যাদি ইত্যাদি কথা জনাব কাদের বলছেন, জনাব সালমানও বলছেন। আমরা একটু বোকা একটা প্রশ্ন যদি করি, সরকার বাধা দেওয়ার প্রশ্ন কেন আসে? ওনাদের এই বক্তব্যগুলো ভীষণভাবে ফল্টি, তাই না? যেমন ধরুন, আপনি বলছেন দুদক স্বাধীন, ধরে নিলাম, আপনি অ্যাটলিস্ট বলছেন, আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনারা বলছেন দেশের বিচার বিভাগ স্বাধীন, তো ফাইন, দুদক তদন্ত করছে, দুদক করে তারপর তারা বিচার বিভাগ সেটা বিচার করবে, সব তো ঠিকঠাকভাবে চলবে, তো আমরা বাধা দেব না প্রশ্ন কেন আসে? খুব সহজ কাণ্ড জ্ঞান দিয়ে বুঝিয়ে পাল্টা প্রশ্নটা হয়, তাহলে কি কখনো কখনো আপনারা বাধা দেন? আমরা বোকাভাবে যদি বুঝতে চাই, নাহলে বাধা দেব না প্রশ্ন আসে কেন? যাই হচ্ছে সেগুলো সিস্টেম্যাটিকলি স্পন্টেনিয়াসলি চলবে, কিন্তু না, আপনি বাধা দেবেন না বলছেন। জনাব কাদের বলছেন, জনাব সালমান বলছেন আইন তার নিজস্ব গতিতে চলবে, মানে আইন নিজস্ব গতিতে চলবে। আপনি কখন বলেন চলবে কিনা সেটা ডিফারেন্ট আলোচনা, কিন্তু যখন বলেন তাতে বোঝা যায় আইন বহু সময় নিজস্ব গতিতে চলে না, আইন আপনার গতিতে চলে। ইনফ্যাক্ট আইন এখনও সরকারের গতিতেই চলছে, আমরা খুব ভালো মতো বুঝি, এটুকু বোঝার কাণ্ড জ্ঞান আমাদের আছে, বহুভাবে প্রমাণ করিয়েছি। আমার মনে হয় উই আর কনভিন্সড যে এটা আসলে কেন হচ্ছে, সরকার চাইছে, তাই এই দুজনের বিচার হতে যাচ্ছে, এই দুজন মোটামুটি বিপদে পড়তে যাচ্ছে, এটা আমরা বলতেই পারি।
এখন জনাব সালমান বলায় আমার কাছে আরেকটা ডাইমেনশন এখানে যুক্ত হচ্ছে বলে মনে করি, যেগুলো আমিও আবার ইয়েতে অল্প অল্প প্রেডিক্ট করেছিলাম। জনাব সালমানের সাথে যেহেতু আমেরিকানরা বসে, উনি আসলে আমেরিকানদের মূল বিষয়গুলো সবচেয়ে ভালো জানেন। আমেরিকা আসলে কী চায়, কী রকম ধরনের কিছু করতে পারে, কিছু না কিছু ধরনের পূর্বাভাস বা কিছু সফট কোনো রকম চাপও যদি হয় বা কঠোর চাপও যদি হয়, সেটা জনাব সালমান খুব কাছ থেকে দেখেন, সরাসরি দেখেন। রিসেন্টলি ডোনাল্ড লু যে আসলেন, আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, তিনিও জনাব সালমানের সাথে মূল মিটিং করেছেন তার বাসায়। বরাবরের মতো অন্যরাও ছিল, আর কয়েকজন মন্ত্রী ব্রিফিং করেছিলেন জনাব সালমান। মোটা তাকে বলেছেন যে তারা তাদের টাকা পয়সা কোম্পানিগুলো পায় না, এগুলো নিয়ে কথা বলেছে, সম্পর্কে সব ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই ইত্যাদি ইত্যাদি। রাইটস ভায়োলেট করে আসলে অস্ত্রধারী যে বাহিনী আছে বা অনেক কিছু জুডিশিয়ারি আছে, যদি কিন্তু দুর্নীতি যদি বলেন, এর মধ্যে এভরিবডি ক্যান বি ইনক্লুডেড। হঠাৎ করে একজন ব্যবসায়ীর শাস্তি হয়ে গেল, হঠাৎ করে একজন রাজনীতিবিদের শাস্তি হয়ে গেল, হঠাৎ করে একজন সচিবের শাস্তি হয়ে গেল। এই ধরনের কোনো প্রবাবিলিটি কি আছে? জনাব লু কি এই ধরনের কোনো ইঙ্গিত দিয়ে গেছেন? এখন সরকার যেটা করছে, কিছু কিছু পদক্ষেপ নিজেরা নিয়ে, দুটো, জনাব বেনজির তো পাওয়ার ক্লাসে জড়িয়েছেন, তাকেও এই শাস্তি দিয়ে এটাও তাকে দেখালাম। অ্যাট দ্য সেম টাইম জনাব আজিজ সম্পর্কে যেহেতু বলা হচ্ছে, আমরা নিজেরাই তাকে ইয়ে করে তার বিচার করছি, দেখিয়ে দিলাম, সো দ্যাট আমরা দেখাচ্ছি যে আমরা আন্তরিকভাবে এটা করছি। কারণ আমি বহু ভিডিওতে বলেছি, জনাব আজিজের স্যাংশনের পর এই প্রথমবারের মতো, আগের বারের সাথে যদি আমরা তুলনা করি, সরকার একদম চুপ। আমেরিকাকে তাচ্ছিল্য, আমেরিকাকে পাল্টা আক্রমণ হয়েছিল না যখন র্যাবের স্যাংশনে, তোমার দেশের হিউম্যান রাইটস কী হয়েছে, প্রচুর টকশো করেছি, তখন আওয়ামী লীগের লোকজনের সাথে আমেরিকার হিউম্যান রাইটসের রেকর্ড তারা ঘাটাঘাটি করছেন, এইসব নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য, পাল্টা মন্তব্য, তাচ্ছিল্য করছেন, এত তাচ্ছিল্য যে বিএনপি লবিস নিয়োগ করে এটা ঘটিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা লবিস দিচ্ছি, আমরা পারবো ম্যানেজ করতে, অথবা আমরা পাল্টা কেস করছি, সব ঠিক হয়ে যাবে। এইসব তাচ্ছিল্য, প্রতি আক্রমণ, সেগুলো কিছুই এবার নেই। উল্টো আপনি বলছেন তার বিচার করবেন, দুদক অনুসন্ধান শুরু করবে, যেন সালমান এফ রহমানের মাঠে নেবে। সাধারণত যে ধরনের বিষয় শুরুতে কথা বলেন না, সেটাই বলা মনে হয় যে সামনে আসলে আমেরিকা এই ধরনের আরও কিছু পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আছে। অ্যাটলিস্ট বলে গেছে যে এগুলো তারা অবজার্ভ করছে। সুতরাং শুধুমাত্র সাবেক আইজিপি বেনজির আহমেদ কিংবা সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নয়, বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার কথা ভাবছে। বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যে এমনটাই ধারণা করা যায়। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে মানবতা বিরোধী কর্মকাণ্ডে অভিযোগে অভিযুক্তদের পাঠানো হচ্ছে, এই বিষয়ে ডয়চে ভেলেতে যে ডকুমেন্টারিটা প্রকাশিত হয়েছে, সে ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্র কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এই দুটো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে ম্যাথিউ মিলারের বক্তব্যটা আমরা একটু দেখে নিই। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতি নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে সরকার। এবার এই বিষয় নিয়ে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পরও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া অব্যাহত রাখা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাব দেন তিনি। দুর্নীতির সুযোগ করে দেওয়ার মূল হোতা ক্ষমতাসীন সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা অর্থাৎ ম্যাথিউ মিলার বলেন, দুর্নীতি দমনে যুক্তরাষ্ট্রের বিশদ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্নীতি দমনকে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মূল কেন্দ্রবিন্দুতে। নিষেধাজ্ঞা আরোপের আগে যুক্তরাষ্ট্র এই বিষয়ে কোনো আগাম ঘোষণা দেয় না। আমি এই জায়গাটা আরেকবার পড়ি। শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এ নিয়ে এখন ঘোষণা করার মতো কিছু নেই, কারণ আপনি জানেন যে নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমরা আগাম ঘোষণা করি না। তার মানে তিনি এখন কিছু বলছেন না, কিন্তু ধারণা দিয়ে রেখেছেন যেটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ বেনজির আহমেদের বিরুদ্ধে 2021 সালে এবং আজিজ আহমেদের বিরুদ্ধে নতুন করে কয়েকদিন আগে যে স্যাংশনটা দেওয়া হলো, এগুলো তাদের পুরো যে পরিকল্পনা সেটার একটা অংশ মাত্র। এখানে অবশ্য দুর্নীতির কথা বলা হয়েছে। বেনজির আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাটা অবশ্য মানবতা বিরোধী কর্মকাণ্ডে অভিযোগে অভিযুক্ত থাকার জন্য দেওয়া হয়েছিল, সে সময় র্যাবের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে এবং এই ব্যাপারেও তিনি আলাদা করে কথা বলেছেন, সেই জায়গাটাতে আসছে। কিন্তু এবার আজিজ আহমেদের বিরুদ্ধে যে স্যাংশনটা দেওয়া হয়েছে সেটা দুর্নীতির বিরুদ্ধে স্যাংশনটা দেওয়া হয়েছে, দুর্নীতির অভিযোগে। এবং স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এটা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র দুর্নীতি দমন ইস্যুকে তাদের ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছে এবং এর যে পুরো পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চাইছে তার কেবলমাত্র কিছু অংশ হিসেবে এখন এই কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশনটা আসলো। র্যাবের ব্যাপারে এখানে কথা বলা হয়েছে, র্যাব থেকে এখনও শান্তিরক্ষা বাহিনীতে কর্মকর্তাদের পাঠানো হচ্ছে, অথচ র্যাব মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো বাহিনীটাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে। সুতরাং মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা একটা বাহিনী থেকে কীভাবে শান্তিরক্ষা মিশনে যায়, এই ব্যাপারটা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে এবং এটা তাদের বিরুদ্ধে একটা অনেক বড় অ্যালিগেশন। কারণ শান্তিরক্ষা বাহিনীতে যেটা প্রশ্ন করার সময় বলেছেন 27% মার্কিন জনগণের ট্যাক্সের টাকায় এই শান্তিরক্ষা বাহিনী খরচ চলে। সেখানে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া একটা প্রতিষ্ঠান থেকে, একটা বাহিনী থেকে কর্মকর্তারা আসেন, এটা অনেক বড় একটা প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। সুতরাং এই প্রশ্নটার সমাধান তারা করতে চাইবেন এবং তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করতে চাইবেন। সুতরাং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া প্রতিক্রিয়ায় দেখছি শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের যে কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আছে তাদের জন্য একটা কড়া প্রতিক্রিয়া। পাশাপাশি যে কথাটা এর আগে বলছিলাম, বাংলাদেশ সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও, বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃত্ব বলতে আসলে কাদেরকে বোঝায় সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি। একটা সরকারের শীর্ষ নেতৃত্ব বলতে সরকার প্রধান, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী,
পাশাপাশি সরকার সংশ্লিষ্ট আরও যারা আছেন, আরও কর্মকর্তা যারা আছেন, তাদের সবাইকেই বোঝায় এবং শীর্ষ নেতৃত্বের কথা এখানে বলা হয়েছে, যেখানে সরকার প্রধান কিংবা সরকারের মন্ত্রিসভায় যারা আছেন তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে। সুতরাং সামনের দিনে এই স্যাংশনের পরিধি, মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের পরিধি আরও অনেক বিস্তৃত হলে এবং সেখানে যদি সরকারের শীর্ষ নেতৃত্ব চলে আসে, তাতে অবাক হবার কিছু থাকবে না। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত যাদেরকে পাঠানো হয়েছে, যে কর্মকর্তাদের পাঠানো হয়েছে, তাদেরকে ফিরিয়ে দেয়া কিংবা সামগ্রিকভাবে বাংলাদেশকেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নিষিদ্ধ করার মতো কোনো সিদ্ধান্ত আসার একটা সম্ভাবনাও আমরা ম্যাথিউ মিলারের বক্তব্যে পাই। তো ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব কুমার সরকার, যিনি ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারেরও দায়িত্ব পালন করছেন, এবং এই অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব তিনি এখন স্বপ্নে বিভোর আছেন যে অতি শীঘ্রই হয়তো তাকে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি থেকে তাকে ডিআইজি বানানো হবে, এবং সেজন্য তিনি জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং হয়তো হয়েও যাবেন। কারণ এই সরকারকে নানাভাবে প্রোটেকশন দেওয়ার জন্য তার তরফ থেকে যা যা করার, বিরোধী দলের বিরুদ্ধে যত ধরনের আক্রমণাত্মক কথাবার্তা বলা, সেগুলো তো তিনি করে যাচ্ছেন এবং করে তো সরকারের একটা গুড বুকে তিনি ইতিমধ্যে আছেন। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো কিন্তু তোর অ্যাকশন আপনারা তোমার দাঁত ফেলে দেবো কুকুরের বাচ্চা কোথাকার যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো কিন্তু তোর অ্যাকশন আপনারা তোমার দাঁত ফেলে দেবো কুকুরের বাচ্চা কোথাকার তো জনাব আবেদীন ফারুক মাননীয় বিরোধী দলের চিফ উনি পুলিশের সঙ্গে যে বিশ্রী ব্যবহার করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই ধরনের আচরণ মাননীয় সংশ্লিষ্ট কাছ থেকে আমরা করতে সাথে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের জানমালের নিরাপত্তা নির্ধারণ করা আমাদের। জয়নুল আবেদীন ফারুককে আহত করার ঘটনার পর পুলিশের তেজগাঁও বিভাগের তখনকার এসি হিসেবে বিপ্লব কুমার সরকারকে পরের বছর পুরস্কার হিসেবে পদোন্নতি দিয়েছিল শেখ হাসিনার মাফিয়া সরকার। তো এখন তার লক্ষ্য হচ্ছে অ্যাডিশনাল ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হওয়া, এবং হবেনি তো, কারণ এই সরকার তো চায় যে যেসব পুলিশ কর্মকর্তা যারা দুর্নীতিতে নিমজ্জিত, যারা বিপ্লবের মতো নারী কেলেঙ্কারিতে নিমজ্জিত, তাদেরকে পুরস্কৃত করে এই সরকার চায় জাহির করতে যে তারা দুষ্কৃতকারীদের পক্ষে আছে। কারণ সেই সরকার নিজেও তো একটা দুষ্কৃতকারী এবং একটি অপরাধী সরকার, তাই অপরাধীদেরকে প্রমোট করাই তো এই সরকারের কাজ। তো এই পুলিশের অ্যাডিশনাল যিনি ডিআইজি, এই বিপ্লব কুমার সরকার, তার নানাবিধ অপকর্ম নিয়ে নাগরিক টিভিতে ইতিমধ্যে আমরা প্রতিবেদন করেছিলাম প্রিয় দর্শক। তবে আজকে স্পেশালি তার যে বিষয়টির দিকে আমি আপনাদের দৃষ্টি দিতে চাই, সেটা হচ্ছে তার নারী কেলেঙ্কারির বিষয়টি। আপনারা জানেন যে এই বিপ্লব কুমার সরকার তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের রিক্রুট, এবং শুধু যে রয়ের আস্থাভাজন তিনি তা তো নয়, তিনি ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তিনি করে থাকেন। তাই তিনি এই প্রভাবটা পুলিশ বাহিনীতে তিনি করে থাকেন যে তিনি ভারতের দ্বারা নিযুক্ত, আর যারা ভারতের দ্বারা নিযুক্ত তারা তো আপনারা জানেন যে তাদের প্রভাবটা কত বেশি হয়ে থাকে, সেজন্য তারা যত ধরনের নারী কেলেঙ্কারি করুক না কেন কিছু হয় না। আর তার পাশাপাশি এই হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব কুমারের আরেকটা শখ রয়েছে, সেটা হচ্ছে মুসলিম নারীদের সাথে পরকিয়া করা বা মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া। এবং পাশাপাশি যারা চরিত্রহীন কিছু নারী রয়েছেন, যাদের স্বামী থাকার পরেও বিপ্লবের মতো লোকদের সাথে পরকিয়ায় জড়ায়, তাদের সাথেও বিপ্লব পরকিয়ার সম্পর্ক করতে খুব মজা পান। তো আজকে তেমনই একজন নারীর সাথে আপনাদেরকে প্রিয় দর্শক আমি পরিচয় করিয়ে দেবো। তিনি ছোয়া ফিজিও অ্যান্ড ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী, তার নাম আফিফা জেরিন ছোয়া। 1996 সালে যশোরে জন্ম নেওয়া এই নারী, তার নিজস্ব একটি ডেন্টাল কেয়ার এবং সো কল্ড একটা ফিজিওথেরাপি সেন্টার রয়েছে রাজধানীর গুলশানে। অথচ তার নিজের স্বামী একজন কাস্টমস কর্মকর্তা, এবং তার নাম হচ্ছে সোহেল রানা সাজিন। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার স্বামী এই সোহেল রানা সাজিনের সাথে আফিফা জেরিন ছোয়ার কিছু ছবি আপনারা নিশ্চয়ই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। তো এই স্বামীর সাথে প্রতারণা করে যাচ্ছেন প্রতিনিয়ত এই নারী, এবং তিনি তার স্বামী থাকা সত্ত্বেও তিনি লম্পট দুশ্চরিত্র বিপ্লব কুমার সরকারের সাথে অলমোস্ট এভরি ডে সে তার এই কর্মস্থল ছোয়া ফিজিও অ্যান্ড ডেন্টাল কেয়ার, সেখানে একটি আলাদা রুম রয়েছে, সেখানে তারা নিয়মিত মিলিত হন এবং অলমোস্ট এভরি ডে তারা শারীরিক সম্পর্ক করেন। এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি থাকাকালীন সময়েও এই বিপ্লব কুমার সরকারের সাথে ছোয়ার এই রগরগে পরকীয়ার কাহিনীগুলোর বেশ চর্চা হচ্ছিল, এবং এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অসহায় একজন স্বামী হিসেবে এই সোহেল রানা সাজিন তিনি কিন্তু গিয়েছিলেন, এবং তার স্ত্রীকে নিবৃত্ত করার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কমপ্লেইনও করেছিলেন। কোনো কিছুতেই কিছু হয়নি। অর্থাৎ এই সরকারের পক্ষ থেকে এই ধরনের বিপ্লব কুমার সরকারদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যা ইচ্ছা তাই করো, কিছুই হবে না। এবং তাই হয়েছে যে এই যে একজন নারী আফিফা জেরিন ছোয়া, যার সাথে বিপ্লব কুমার সরকারের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল, এবং তারপরে এই নারীর স্বামী থাকার পরেও তাকে এই পরকীয়া সম্পর্কে তার সাথে জড়িয়ে পড়েন বিপ্লব কুমার সরকার, এবং তাকে একটা মার্সিডিজ গাড়িও তিনি উপহার দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, আমাদের কাছে আরো তথ্য আছে যে এই দুশ্চরিত্রা নারী আফিফা জেরিন ছোয়া তিনি একটা সময়ে যখন বিপ্লব কুমার সরকারকে যখন রংপুরে বদলি করা হয়েছিল, তখন নিয়মিতভাবে বিপ্লবের সাথে তার কিন্তু দেখা হচ্ছিল না। এই ফাঁকে তিনি আবার 31তম বিসিএস ব্যাচের পুলিশের কর্মকর্তা অ্যাডিশনাল এসপি রাহুল পাটোয়ারির দিকে ঝুঁকে পড়ে। আপনি স্ক্রিনে রাহুল পাটোয়ারির ছবি দেখতে পাচ্ছেন। তো এই রাহুল পাটোয়ারির সাথে দীর্ঘদিন কিন্তু এই ছোয়া তিনি পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। তো এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না বিপ্লব কুমার সরকার, এবং তিনি পরবর্তীতে যেটা করেন, তিনি নানাভাবে তদবির করে লবিং করে, আর ভারতের একটা কানেকশন তো তার আছেই, তিনি আবার ঢাকা মেট্রোপলিটনে তিনি ফিরে আসেন এবং এসে তিনি আবার এই ছোয়ার সাথে তার দেখা এবং শারীরিক সম্পর্ক করতে থাকেন, যেটা কোনো অবস্থাতেই এই আফিফা জেরিন ছোয়ার স্বামী কাস্টমস কর্মকর্তা সোহেল রানা সাজিন তিনি মেনে নিতে পারছিলেন না। তিনি নানাভাবে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন,
সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তিনি গিয়েছেন, তিনি বলেছেন যে তার স্ত্রীকে কি করে ফেরাতে হবে এ ব্যাপারে যেন সরকারের পক্ষ থেকে তাকে হেল্প করা হয়, কেউ হেল্প করেনি। এবং এখনো স্বামী থাকার পরেও এই দুশ্চরিত্রা নারী তিনি বিপ্লবের সাথে তার পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছেন, আর বিপ্লব নিয়মিত এই নারীর সাথে যৌন সম্পর্ক করে যাচ্ছেন। এবং আমাদের নাগরিক টিভি পক্ষ থেকে আমরা কিন্তু ওই যে ছোঁয়া ফিজিয়ান ডেন্টাল কেয়ারে নানা সময় যে বিপ্লব প্রবেশ করেছেন এই ধরনের কিছু ছবি আমরা ক্যাপচার করেছি, যেগুলো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পাশাপাশি বিপ্লবের যে সরকারি গাড়িটি অর্থাৎ ঢাকা মেট্রো ঘ 117552 আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই গাড়িটি করেই কিন্তু তিনি এই ছোঁয়া ফিজিও অ্যান্ড ডেন্টাল কেয়ারে তিনি যেতেন এবং গিয়ে তিনি এই নারীর সাথে শারীরিক সম্পর্ক করতেন। তো ওই ধরনের ছবিও কিন্তু আমাদের কাছে এসেছে প্রিয় দর্শক। এবং পাশাপাশি ওখানে যখন তিনি প্রবেশ করেছেন বা বের হচ্ছেন এ ধরনের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে বিপ্লব কুমারের, তিনি যে সরকারি গাড়ি করে ওই জায়গায় তিনি যে গিয়েছেন ছোঁয়ার সাথে দেখা করতে, ওই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। চলুন সেই ভিডিও ফুটেজটি একটু দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এই বিপ্লব কুমার সরকার কিভাবে একজন মুসলিম নারী যার স্বামী থাকার পরেও তাকে প্রলুব্ধ করে তার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেছেন। অবশ্যই আমরা এই নারীকে সমর্থন করছি না, এই নারীও যেভাবে অপরাধী একই সাথে বিপ্লব কুমার সরকার এই লম্পট তিনি অপরাধী, এবং এই অপরাধীদেরকেই কিন্তু আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা করে থাকে। আমার মনে হয় না অতদিন অপেক্ষা করতে হবে। আমার মনে হয় অর্থনীতিতে যে ধস নামার লক্ষণ দেখতে পাচ্ছি 5 বছরের আগে এই সরকার পতন ঘটবে অর্থনীতির কারণে, কোনো বিরোধী দলের কোনো কর্মকাণ্ডে না। আর বিরোধী দলের মধ্যে আমি খুব ইনএফেক্টিভ মনে করি প্রধান বিরোধী দলের কর্মকাণ্ড। আমি এটাতে তাদের কাজে প্রমাণ পাই যে তারা কতটুকু সিরিয়াস। 2018 নির্বাচনের পর যে কোনো প্রতিবাদ অর্গানাইজ করতে পারেনি প্রধান বিরোধী দল, এটা খুব দুঃখজনক। এবং এটা নিয়ে আপনাদের জার্নালিস্টদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে কেউ প্রশ্ন তুলে না। সো প্রথম আমি বলতে চাই যে বিরোধী দলের কোনো কর্মকাণ্ডে সরকারের ভয় পাওয়ার কোনো কারণ নাই। সরকারের আওয়ামী লীগ সরকারকে সরাবে, এটাই আমি আপনাদেরকে এই ভবিষ্যৎবাণী দিতে পারি। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।